রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হল বীমা আইন ২০১০ সংশোধনী নিয়ে এক মতবিনিময় সভা। গত শনিবার ইন্স্যুরেন্স নিউজ বিডির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান। সভায় বক্তারা বলেছেন, বীমা খাতে প্রকৃত উন্নয়ন নতুন আইন নয়, বরং বিদ্যমান আইনের সঠিক প্রয়োগে সম্ভব। বিধিবদ্ধ ক্ষমতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রক সংস্থার সদিচ্ছা না থাকায় খাতটিকে আরও অস্থির করেছে। আলোচনায় উঠে আসে বীমা কোম্পানিতে তদন্ত, বিশেষ নিরীক্ষা, প্রশাসক নিয়োগ, এমনকি আত্মসাৎকৃত অর্থ উদ্ধার সবকিছুই বীমা আইন ২০১০-এ স্পষ্টভাবে নির্ধারিত। তবু অভিযোগ, আইডিআরএ এসব ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। ফলে তহবিল তছরূপ, গ্রাহক দাবি বকেয়া, অবৈধ কমিশনের মতো অনিয়ম পুরো খাতকে নাজুক করেছে। বক্তারা বলেন, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে চেয়ারম্যান, অতিরিক্ত এমডি, সিএফও বা কোম্পানি সেক্রেটারি নিয়োগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বাধ্যতামূলক করা হলে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এতে কোম্পানি পরিচালনায় অযাচিত চাপ তৈরি হয়ে নতুন আইনি সংকট দেখা দিতে পারে। আইডিআরএর সাবেক সদস্য সুলতান উল আবেদিন মোল্লা বলেন, বীমা আইনে আপনার টোটাল বীমা আইনে ১৬০টা মূল ধারা আছে এবং অনেকগুলি ধারাতেই আপনার উপধারা আছে। হ্যাঁ, যেমন ১, ২, ৩ অথবা ক, খ, গ এরকম করে উপধারা আছে। হ্যাঁ, এই আইডিআরএ কর্তৃক আনিত সংশোধনী প্রস্তাব ১৬০টির মধ্যে তারা ৯৯টি ধারা ঠিক রেখেছেন, কিন্তু সেখানে যে উপধারাগুলি আছে সেগুলি অনেক পরিবর্তনের প্রস্তাব দিছে। বাকি ৬১ ধারা পুরোপুরি পরিবর্তনের প্রস্তাব দিছে এবং সেখানে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজন সংশোধনীর প্রস্তাব করেছে। ১৬০টি ধারার মধ্যে কয়েকটি বিলুপ্তেরও প্রস্তাব করেছে, ৫, ৭, ১০টার মতো হবে। আর এরপরে আরও ৬৪টা ধারা তারা নতুন করে সংযোজন করছে। তাই টোটাল দেখা যাচ্ছে যে আপনার একটা নতুন আইনের একটা ব্যবস্থা করছে। দেখা গেছে যে আসলে ২০১০-এর যে বীমা নিয়ন্ত্রণ যে আইনটা আছে তারা এটাকে যথেষ্ট আইন মনে করছে না করার ফলে তারা আরও ক্ষমতা চাচ্ছে। বীমা আইনে যে সমস্ত ধারার এগেনস্টে বিধানকর্তা বলা হয়েছে সেগুলি তারা তুলে ফেলছে। তারা এখানে মূল ফোকাসটা করছে ব্যাংকিং আইনের সাথে, কিন্তু ব্যাংক আর ইন্স্যুরেন্স দুইটা সেপারেট জিনিস, আপনারা জানেন। এই পরিবর্তনের ক্ষেত্রে আইডিআরএ বলছে যে আমরা যা কিছুই করছি পলিসি হোল্ডার, তার মানে এই পলিসি হোল্ডার বলতে আমি এখানে তাদের লাইফটাকে বেশি বিবেচনা করছে। কিন্তু আপনি দেখেন বীমা গৃহীতের দাবি পরিশোধে তারা ৯০ দিনের যে বিধান আছে সেই বিধানটা ঠিক রাখছে। তফসিল একে বলা হয়েছে পেইড আপ ক্যাপিটাল কত হবে এবং তার বাধ্যতামূলক জমা কত থাকবে সেন্ট্রাল ব্যাংকে, সেটা তারা বাদ দিয়েছে। এখানে তারা বলছে যে এইসব আইডিআরএ টাইম টু টাইম নির্দেশনা দেবে। তার মানে সম্পূর্ণ ক্ষমতাটা আইডিআরএর উপরে নিতে চায়। এমন যে ক্ষমতাটা সরকারের, যে ক্ষমতাটা মিনিস্ট্রির, সেই ক্ষমতাটাও তারা আইডিআরএর হাতে নিয়ে নিতে চাচ্ছে। কোম্পানির চেয়ারম্যান, পরিচালকদের নিয়োগের অনুমোদন তাদের কাছ থেকে নিতে হবে। পরিচালনা পরিষদের কনস্টিটিউশন চেঞ্জ করছে, যেটা অত্যন্ত সমস্যার সৃষ্টি করবে। ২০১০ সনের আইনের পরে যে ১৪টা কোম্পানি দিছে সেখানে 60% হলো উদ্যোক্তাদের টাকা, 60% অনুযায়ী টোটাল 20 জনে 12 জনকে বলা হয়েছে। তাই অলরেডি 12 জন ডাইরেক্টর সেখানে আছে। এই 5 জন ডিরেক্টর তারা বাদ দিবে কিভাবে? সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলে একটা টিমের কথা বলছে। এদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্টের অনুমোদন তাদের কাছ থেকে নিতে হবে, হুইচ উইল রিয়েলি একটা বিশেষ সমস্যার সৃষ্টি করবে। যে স্ট্রং আইন তারা করতে যাচ্ছেন, মার্কেটটা কি সেই পর্যায়ে যার পেনিট্রেশন মাত্র 2%, যার টোটাল লাইফ ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড মিলেয়া 50,000 কোটি টাকা না, যেখানে বাংলাদেশের বাজেটই হয় 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকা ইদানিং। হ্যাঁ, তো সেখানে এইরকম একটা ছোট্ট মার্কেটকে এই ধরনের আপনার যে রেগুলেশনের প্রস্তাব এখন করা হয়েছে সেই আইনকে এরা ধারণ করতে পারবে কিনা। অধিক নিয়ন্ত্রণ করলে একটা আশঙ্কা থাকে যেটা নিবর্তনমূলক হতে পারে এবং আশঙ্কা সৃষ্টি করতে পারে এবং এটা উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারে। বীমা কর্তৃপক্ষ যাদেরকে লাইসেন্স দিয়েছে, তাহলে লাইসেন্স দেওয়ার সময় আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে লাইসেন্স দেন। লাইসেন্স দেবেন আপনি অযোগ্য ব্যক্তিকে, অযোগ্য উদ্যোক্তাদেরকে, চোরদেরকে, ব্যাংক ঋণ খেলাফিদেরকে, তারপরে তাদেরকে আবার ধরবেন।
নতুন সংযোজন হচ্ছে যে আপনারা ফাইন করবেন বলেছেন যে 1 কোটি টাকা, কোন ফান্ড থেকে এতে যাবে? শেয়ার হোল্ডার্স ফান্ড, পলিসি হোল্ডার্স ফান্ড অর ক্যাপিটাল ফান্ড? আপনি যদি এটা শেয়ার হোল্ডার্স ফান্ড আর পলিসি হোল্ডার্স ফান্ড কিন্তু বর্তমান বিধিতেও আছে, আলাদা করতে হবে। তারা বলছেন এটা নতুন সংযোজন, আমি জানি না কেন বলছে। এটা নতুন সংযোজন নয়, 2010 আইনে এটা বলা আছে। তাহলে এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড আর পলিসি হোল্ডার্স ফান্ড আলাদা করতে হবে, এটাই 10 সালের আইনে 25 সাল পর্যন্ত কেন করলেন না? এখানে ধারা 39 গতে গিয়ে একটা নতুন কথা এসছে যে চেয়ারম্যান যৌক্তিক মনে করিলে অনুসন্ধান করাতে পারবে এবং চেয়ারম্যানের পরিবর্তে কর্তৃপক্ষ হলে আমার কাছে মনে হয় ভালো। Why chairman himself is taking a responsibility singly? যে তিনি ইচ্ছা করলে, যৌক্তিক মনে করলেই, তো তার যৌক্তিকতার ভিত্তিটা কোথায়? আমি বলছি যে আমি মনে করছি আজকের চেয়ারম্যান যিনি আছেন, পরবর্তীকালে চেয়ারম্যান আসবেন, তিনি মনে করবেন যে এটা যৌক্তিক না, হি ক্যান নালিফাই ইট। তাহলে দেখা যাচ্ছে যে এই যে অসঙ্গতিগুলো সৃষ্টি হবে, এই অসঙ্গতিগুলো দূর করার জন্য আমাদের আবার সঙ্গতিপূর্ণ সংশোধন দরকার হবে। সংস্কার আমরা করব আমাদের ভালোর জন্য, উন্নতির জন্য, উন্নয়নের জন্য। পরিচালনা পরিষদ বাতিল করতে হবে, করে তারা নতুন পরিচালনা পরিষদ নিতে চান। এখন আমার কাছে একটা প্রশ্ন যে আপনি পরিচালনা পরিষদ বাকি দিয়ে নতুন পরিচালনা পরিষদ গঠন করলেন, তারা যদি ফেল করে তাহলে হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি? তাদের দায়িত্ব কে নেবে? কারণ ইদরা অ্যাপয়েন্টমেন্ট করেছে, তাহলে ইদরা শুড বি হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। যে আমি যাদেরকে গঠন করে দিলাম তারাও ফেল করলো, তা কোম্পানি আরও নিচে নেমে গেল, তাহলে তার দায়িত্ব কে নেবে? এই যে অসঙ্গতিটা রয়েছে, আমার মনে হয় এগুলো পরিষ্কার করা দরকার। সবার এক পর্যায়ে মোস্তাফিজুর রহমান বলেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানির আসলে 3টা পক্ষ, সেখানে একটা মালিক পক্ষ, এখানে একটা ম্যানেজমেন্ট টিম থাকে এবং আমরা পলিসি বিক্রি করি গ্রাহকের স্বার্থ। তো দেখা গেছে যে বিদ্যমান আইনে যে সমস্ত নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেটা একেবারেই বাস্তবসম্মত না। এখানে পরিচালক নিয়োগের ক্ষেত্রে যে 7 জন এবং 7 জন 6 জন করে 20 জন পরিচালকের কথা বলা হয়েছে, এইটা 60% 40%-এর সাথে সাংঘর্ষিক। পরিচালকদের নির্বাচনের ক্ষেত্রে যা বলা হয়েছে এটাও অবাস্তবসম্মত। অন্যদিকে দেখা গেল যে আর্থিক লেনদেন, সেটা ব্যবস্থাপনা টিম যেটা বলা হয়েছে, সেখানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিএফও, সিও সমস্ত নিয়োগের ক্ষেত্রে আইডিআর অনুমোদন নিতে হবে, এটাও বাস্তবসম্মত না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে তদন্তের কথা বলা হয়েছে, সেখানে তদন্ত কমিটির ইতিমধ্যে বিদ্যমান আইনে 48 ধারায় তদন্ত আছে, 29 ধারায় বিশেষ নিরীক্ষা আছে, 95 ধারায় প্রশাসক নিয়োগ আছে, 136 ধারায় সম্পত্তি উদ্ধারের বিধান আছে। যার জন্য নতুন করে যে সমস্ত আইন এখানে আলোচনা থেকে যে প্রস্তাবনাটা, সেটা হচ্ছে যে এখনকার বাস্তবতায় বিদ্যমান আইনেই আমাদের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করা সম্ভব, আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব এবং গ্রাহক স্বার্থ রক্ষায় গ্রাহকদের দাবি, বকেয়া দাবি পরিশোধ করাও সম্ভব যদি আইনটার যথাযথ প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার সক্ষমতা নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা হয়। বক্তাদের মতে অর্থনীতি শক্তিশালী করতে বীমা খাতকে সর্বজনীন ও গ্রাহকমুখী করা জরুরি, আর তার জন্য নতুন সংশোধনী নয়, প্রয়োজন বীমা আইন 2010-এর নিরপেক্ষ, কঠোর ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।